ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র চিবিয়ে খাবো। মাননীয় মডারেটর, আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মাথার উপর ছাদ আছে কিনা জানি না, তবে ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে পুনরায় কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ দারিদ্র বিভাগে সরকার ভূমিকা প্রদানে। এবার আসছে তাহসিন মির্সোয়া। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে কিছু বলার সুযোগ দানের জন্য। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা উভয়ে বলে গেলেন তারা শিক্ষার মাধ্যমে দারিদ্র দূর করবেন। লক্ষ্য করুন প্রতিপক্ষের বন্ধুরা, আমরা যদি আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশে যে সমস্ত বেকার যুবক রয়েছে তাদেরকে শিক্ষার আওতায় নিয়ে আসতে পারি, তাহলে তার ঠিক 6 মাস পরে কি আমরা নিঃসংকোচে বলতে পারবো দেশ থেকে দারিদ্র দূর হয়েছে? উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আমার দলের প্রথমে দ্বিতীয় বক্তা ইতিপূর্বে যে বিরোধের বিষয়টি স্পষ্ট করে দিলেন, সেটি হচ্ছে দারিদ্র বিরোধে সরকারের ভূমিকা। শিক্ষা হয়তো কিছুটা ভূমিকা পালন করতে পারে, কিন্তু প্রধান যে নিয়ামকটি সেটি হচ্ছে সরকারের সঠিক নীতির প্রণয়ন এবং তার বাস্তবায়ন। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন তারা বলে গেলেন শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূর করবেন, কিন্তু বেকার সমস্যাটি আসলে দূর করবে কি সরকার নাকি আপনার কর্মমুখী শিক্ষায় শিক্ষিত ব্যক্তি? উত্তরটি দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, একজন শিক্ষককে কিন্তু আমরা যাই হোক বেকার বলতে পারি না, কিন্তু তিনি দারিদ্র হতে পারেন কিভাবে? লক্ষ্য করুন, একজন শিক্ষকের মাসিক বেতন হয়তো 8,000 টাকা এবং তার পরিবারের সদস্য সংখ্যা যদি হয় 8 জন, তাহলে জনপ্রতি প্রতি মাসে অর্থ বরাদ্দ থাকবে 1,000 টাকা। আমাদের দেশের প্রেক্ষাপটে সর্বপরিমাণ অর্থ থেকে সম্ভব একটি পরিবারের সকল চাহিদা পূরণ করা? উত্তরটি দিয়ে যাবেন। আজকে আমরা আপনাদের কথা মতো ধরে নিলাম যে আপনারা কর্মমুখী শিক্ষা শিক্ষিত করে বেকার সমস্যা দূর করবেন, কিন্তু আমাদের সমাজে যারা কর্মমুখী হয়েও দারিদ্র, তাদের দারিদ্রতা আপনি কিভাবে দূর করবেন তার একটু সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, যারা বলে গেলেন যে প্রতিপক্ষ বন্ধুরা লক্ষ্য করুন, সকল মুখ যেমন আজ পর্যন্ত পৌঁছে না, ঠিক তেমনি সকল কর্মমুখী শিক্ষার অস্তিত্ব আজীবন টিকে থাকে না। লক্ষ্য করুন প্রতিপক্ষের বন্ধুরা, রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতার কারণে যখন আমাদের দেশের পাট শিল্প ধ্বংস হয়ে যাওয়ার পথে, আমাদের দেশের চাপ শিল্প কিংবা মসৃণ শিল্প ধ্বংস হয়ে যায়, তখন সেই শিল্পের সাথে সংশ্লিষ্ট শ্রমিকরা পুনরায় বেকার হয়ে যায়। তখন সেই ভাটটি কিন্তু আপনাদের কোনো শিক্ষা নেয়নি কিংবা ভবিষ্যতেও নেবে না। আজকে আপনারা শিক্ষার মাধ্যমে দেশ থেকে দায়িত্ব বিমোচন করতে চাচ্ছেন, এটি কোনো স্থায়ী সমাধান নয়। আপনি বেকার, আপনি আপনার পরিবারের উপর বোঝা হয়ে যাচ্ছেন, তখন হয়তো শিক্ষা আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে আসতে পারে, কিন্তু 5 বছর পর আপনি যখন জীবনের প্রয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, তখন যে আপনি পুনরায় দারিদ্র বিস্তাপন হয়ে তার নিশ্চয়তাটুকু আসলে কতটুকু? প্রতিপক্ষের বন্ধুরা, আজকে আপনি শিক্ষায় শিক্ষিত হয়েছে, সরকারের সঠিক নীতির প্রণয়ন হবে, আপনাকে সরকারকে 5 লক্ষ কিংবা 10 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিতে হয়, তাহলে এই শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি কিভাবে দারিদ্র বিমোচন করতে যাচ্ছেন? প্রতিপক্ষ লক্ষ্য করুন, আজকে যখন রাজনৈতিক অস্থিরতার কারণে কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে উৎপন্ন করা কুশিলার দ্রব্যগুলো রাস্তায় ফেলে দেওয়া হয়, যখন কৃষকদের 85 পয়সায়, শুধুমাত্র 85 পয়সায় আলু বিক্রির কথা বলা হয়, তখন সেই কৃষক সমাজ কোন পর্যায়ে কিংবা কোন পর্যায়ে শিক্ষার মাধ্যমে তাদের বেকারত্ব দূর করবেন তাই একটু সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে যাবেন। লক্ষ্য করুন প্রতিপক্ষের বন্ধুরা, আজকে আমি শিক্ষার মাধ্যমে শিক্ষিত হয়ে নিজেকে যে কর্মসংস্থান দিয়ে আত্মনিয়োগ করলাম, তার সর্বোচ্চ মাসিক বেতন 5,000 টাকা, কিন্তু সর্বমূল্যের উগ্রগতির যে লাগানটি সেটি যদি সরকার টেনে থাকতে ব্যর্থ হয়, তাহলে মাননীয় মডারেটর শিক্ষার মাধ্যমে আর যাই হোক দারিদ্র বিমোচন করতে পারবো না। মাননীয় মডারেটর, আমি আমার প্রতিপক্ষ দলের দৃষ্টি আকর্ষণ করছি, একটু লক্ষ্য করুন 2006 সাল নাগাদ মাসে মোট শিক্ষা প্রতিষ্ঠান ছিল 600টি এবং 2014 সালে এইসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে আসে 5 লক্ষ ট্রেনিং প্রাপ্ত লোক। এখন আপনার কাছে আমার প্রশ্নটি হলো, এদের প্রত্যেকেরই কি কর্মসংস্থান নিশ্চিত হয়েছে কিংবা তাদের অর্জিত আয় আমাদের জীবনে ঠিক কতটুকু ভূমিকা পালন করেছে তার উত্তরটি দিয়ে যাবেন। আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন সরকারের সঠিক নীতির প্রণয়নের জন্য উন্নত হয়েছে এমন একটি দেশের নাম বলে দিতে, সিঙ্গাপুর, যেটি কয়েক বছর আগে একজন সরকারি বিক্রি করতে চেয়েছিল, কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পরে এই দেশটি এখন এমন একটি উন্নতিশীল যে যেখানে বাণিজ্য ব্যবসা সবকিছু অনেক উন্নতিতে আছে, যেখানে বাণিজ্য করতে মানুষ অনেক টাকা দিয়ে যায়। যখন আসে মায়ের হাতে স্বর্ণ কিংবা বাবার শেষ ভিডিওটুকু বিক্রি করে, তখন তারা শেয়ার বাজারে লোকালি করে কিংবা শর্ট সার্কিটের মাধ্যমে সরকারি কিছু ফটকা বাজলো, এরকম 33 লক্ষ বিনিয়োগকারী 86,000 কোটি টাকা নিয়ে পালিয়ে যায় এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাদেশের মতো একটি দারিদ্র দেশের নাম পরিবর্তন করতে যেখানে 1400 কোটি টাকা খরচ হয়, সেখানে বলতে প্রধান যে নিয়ামকটি সেটি হচ্ছে সরকারের সঠিক নীতির প্রণয়ন এবং তার বাস্তবায়ন। মানে মডারেটর, আমার দ্বিতীয় বক্তা বলে গেলেন যে আমার দলের দ্বিতীয় বক্তা নাকি বলেছেন যে প্রত্যেকটি একটি দেশের যখন মার্কিন ডলার যখন মাথা পিছু হয় যখন 1,000 মার্কিন ডলার হবে, কিন্তু না মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেছেন প্রত্যেকটি নাগরিকের মার্কিন ডলার যখন 1,000 মাথা পিছু হয় যখন 1,000 মার্কিন ডলার হবে, তখনই আমাদের দেশ থেকে দারিদ্র বিমোচিত হবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।